তো আমরা এই পর্যায়ে 14 নম্বর এমসিকিউটা দেখব। 14 নম্বর এমসিকিউ বলছে তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দেয়। তো রোধের জন্য আমরা অ্যাকচুয়ালি কি কি ফর্মুলা জানি সেটা একটু লিখি। রোধের জন্য আমরা জানি, আচ্ছা আমি একটু পেনটার সাইজটা বড় করি। রোধের জন্য আমরা জানি আর ইজ ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। আরেকটা ফর্মুলা জানি আর ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা। তো এই ফর্মুলাটা আবার মনে রাখা লাগবে, এই ফর্মুলাটা পরিবাহীর জন্য। অপরিবাহীর জন্য বলা যায় ইনডাইরেক্টলি, বাট এটা অ্যাকচুয়ালি পরিবাহীর জন্য। আগে একটু সেকেন্ড ফর্মুলাটা নিয়ে কথা বলি। তো আর ইজ ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা। এখানে আমরা বুঝতেছি কি থিটার মান যদি বাড়ে, মানে তাপমাত্রা যদি বাড়ে, তাইলে কি আর এর মানটা বৃদ্ধি পাবে না ভাইয়া? তো আমরা বুঝতে পারছি যে পরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। আবার মনে রাখবা পরিবাহীর সাথে সাথে অপরিবাহীর ক্ষেত্রেও সেম কথা, যে পরিবাহী এবং অপরিবাহীর জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধটা বৃদ্ধি পায়। বাট অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা আবার অন্য জিনিস। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে রোধটা কমে যায়। এটা একটু মাথায় সেট করে রাখো। এইচএসসিতে তোমরা ফিজিক্স পরীক্ষা দিয়ে আসছো, আশা করি এগুলো জানো। এইচএসসিতে খুব কমন অবজেক্টিভ যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধটা বৃদ্ধি পায়। তো এখন আমরা একটু এমসিকিউটাতে যাই। এমসিকিউতে আমরা বলি যে চাইছে তারটার রোধ কিসের কারণে বৃদ্ধি পাবে। 1 নম্বর বলছে তারের দৈর্ঘ্য কমে গেলে। তাহলে তুমি একটু দেখো, এল এর মান যদি কমে যায় তাহলে রোধের মান কি কমে যাবে না? তাহলে তারের দৈর্ঘ্য কমে গেলে তো রোধ বৃদ্ধি পাবে না, তাহলে 1 নম্বরটা হবে না। 2 নম্বর এমসিকিউ বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে। তাহলে দেখো এ এর মানটা যদি বৃদ্ধি পায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে কি আর এর মানটা আমাদের কমে যাবে না? একটা ভগ্নাংশের যদি হরের মান বৃদ্ধি পায় তাহলে কি টোটাল মানটা কি কমে যাবে না? তাহলে এখানে এর মানটা যদি বৃদ্ধি পায় তাহলে আর এর মানটা কি কমে যাবে। তার ফলে আমাদের এটাও হবে না। তারপর বলে তারের উষ্ণতা বৃদ্ধি পেলে। তাহলে আমরা সেকেন্ড অপশন দেখতে আসি যে একটা তারের যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে আর এর মানটাও বৃদ্ধি পাবে। ওকে, এখন কিছু কিছু মানে তাহলে আমরা সি নাম্বারটা হবে, এটা বুঝলাম। এখন কিছু কিছু স্টুডেন্ট ভাইয়া প্রশ্ন করতে পারো যে ভাইয়া তারটা কি পরিবাহী, এটা কি আমরা জানি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পালে রোধ বৃদ্ধি পায়, তাহলে এটা তো অর্ধপরিবাহী তারও হইতে পারে। কিন্তু কাহিনী হলো ভাইয়া আমাদের কোনো তারই কিন্তু অর্ধপরিবাহী না। তারগুলো কিন্তু আমাদের পরিবাহী পদার্থ দ্বারাই তৈরি করা থাকে, যেমন তামার তার, এগুলো কিন্তু পরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী পদার্থগুলো আমাদের ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর, চিপসেট, তারপর হলো ন্যানো চিপ, এইরকমগুলো মানে জিনিসপাতিতে আমাদের সেমিকন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়। বাদ বাকি আমাদের যত প্রকার তার দেখো এগুলো কিন্তু পরিবাহী পদার্থ দ্বারাই তৈরি করা হয়, কেন কি এরা তো পরিবহন করবে, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা পাইলাম যে সি নাম্বারটা হবে। ডি নাম্বার অপশনটা একটু পড়ে ফেলি। তারের আয়তন বৃদ্ধি পেলে। তাহলে তারের আয়তন যদি বৃদ্ধি পায় তাইলে কিন্তু শিওর হয়ে বলা যাবে না রোধ বৃদ্ধি পাবে। রোধ কিন্তু কমেও যেতে পারে, আবার বাড়তেও পারে। ওকে, তো তারের আয়তন বৃদ্ধি পেলে আমাদের শিওর হয়ে বলা যাবে না তারের রোধ বৃদ্ধি পাবে। এখন কি এটা একটু ব্যাখ্যা করব, তারের আয়তন বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পাবে কিনা? আচ্ছা একটু করে দিই। বাকি দুইটা হবে না, 3 নাম্বারটা হবে। এই পর্যন্ত সবাই বুঝছো? আমি একটু এই অপশনটা একটু তোমাদের বলে দিই যে তারের আয়তন বৃদ্ধি পেলে শিওর হয়ে আমাদের বলা যাবে না রোধ কি বৃদ্ধি পাবে না কমবে। তার জন্য তুমি আপাতত এই প্রথম ফর্মুলাটা রেখে দিই, আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, এটা রেখে দিই। ধরো একটা তারের আয়তন কথার কথা 2 মিটার কিউব, ঠিক আছে? এখন করলা কি তারটার আয়তন বৃদ্ধি কইরা তুমি করলা কথার কথা 6 মিটার কিউব। তারটার আয়তন বৃদ্ধি করে তুমি করলা কি 6 মিটার কিউব। তো যখন তারটার মানে 2 মিটার কিউব ছিল তখন কথার কথা রোধটা ছিল 5 ওহম। তখন তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল কথার কথা 1 মিটার স্কোয়ার, আর তারটার দৈর্ঘ্য ছিল কথার কথা 2 মিটার। তাহলে 2 × 1 করলেই তো 2 মিটার কিউব হবে, তাই না? আর যখন তুমি এটা করলা যে 2 মিটার কিউব আয়তন থেকে তারটাকে 6 মিটার কিউব আয়তনে নিলা, তখন আমরা ধরলাম ক্ষেত্রফল কিছু একটা পরিবর্তন হবে আর দৈর্ঘ্যটার কিছু একটা পরিবর্তন হবে। তাহলে দৈর্ঘ্যটা আমি ধরলাম 3 হইছে, তাহলে ক্ষেত্রফল আমাদের হইতে হবে 2। দৈর্ঘ্যটা কথার কথা ধরলাম 3 হইছে,
ক্ষেত্রফল 2 হইতে হবে, কেন কেন 3 × 2 করলে 6 পাবা, তাই না? তাইলে এই অবস্থাতে যখন 2 মিটার কিউব থেকে 6 মিটার কিউব করছো, এই অবস্থায় তার রোধ কত হবে সেইটা আমরা একটু দেখতে চাই। তাইলে আমরা জানি এই যে এই অবস্থায় আর ইজিকস টু আর প্রাইম ধরি, মানে এগুলাকে ধরলাম প্রাইম ছাড়া আর এগুলাকে ধরলাম প্রাইম সহ। ওকে, তাহলে আর ইজিকস টু রো এল প্রাইম বাই এ প্রাইম, আর ইজিকস টু রো এল প্রাইম বাই এ প্রাইম। আবার দেখো এল প্রাইম রে কি লেখা যায়, আর ইজিকস টু রো এল প্রাইমকে লেখা যায়, যেহেতু এল প্রাইমের মান 3, এল এর মান 2, তাইলে এল প্রাইম বাই এল ইজিকস টু কি 3/2, তাইলে এল প্রাইম ইজিকস টু কি 3/2l, 3/2l ডিভাইডেড বাই এর মান কি এ প্রাইম বাই এ ইজিকস টু 2, তাইলে এ প্রাইম ইজিকস টু কি টুয়াইজ এ, তাইলে এটা হলো টুয়াইজ এ রো এল বাই এ। তাইলে এখন দেখো 3/4 ইন্টু রো এল বাই এ আসে না, 3/4, এই যে উপরে 3 নিচে 4, 3/4 রো এল বাই এ। তো 3/4 রো এল বাই এ। এখন দেখো এই যে 2 মিটার কিউব থাকা অবস্থায় 5 ওহম ছিল, এইটাই কি রো এল বাই এ না? তাহলে রো এল বাই এর মান কত 5, তার আগে কি 3/4, তাহলে 3/4 ইন্টু 5, 3/4 ইন্টু 5 মানে 5 ওহমের 4/3 ভাগ, 5 ওহমের 4/3 ভাগ। তাহলে আমরা বুঝতেছি তখন কি রোধটা কি কমে গেল না, রোধটা কি কমে গেছে। তার মানে দেখলাম কি আয়তনটার আমি 2 মিটার কিউব থেকে 6 মিটার কিউব করছি, তখন রোধের মানটা কমে গেছে। আবার আমি এমনও সংখ্যা দিতে পারি যে আয়তনটা বাড়ানোর সাথে সাথে রোধের মানটা বৃদ্ধি পেয়েছে, এমনও দেওয়া যাবে। তার মানে আয়তন বৃদ্ধির সাথে সাথে রোধের মান বাড়বে না কমবে, এটা শিওর হয়ে কিন্তু ভাইয়া বলা যায় না। আমি অনেক আলোচনা করছি, এটা আলোচনা না করলে হয়তো, বাট আমি একটু জাস্ট ইনসাইটটা দিলাম যাতে তোমাদের মাথায় এটা থাকে, সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। ওকে, তাহলে আমরা 15 নম্বর এমসিকিউতে যাই। 15 নম্বর এমসিকিউতে বলছে তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে। তাহলে একটা নিম্ন তাপমাত্রা থেকে যদি একটা জিনিসকে উচ্চ তাপমাত্রায় পাঠাইতে চাও, ওই প্রক্রিয়াটাকে বলে হিমায়ন। এই প্রক্রিয়াটাকে বলে হিমায়ন। ওকে, তো এগুলা নিয়ে আর আলোচনা করলাম না, এগুলো একটা মুখস্থ ডাটা টাইপের, বাকিগুলা তুমি তো বোঝো। হিমায়ক জিনিসটা কি, যে যন্ত্রটা হিমায়ন করে। আর তাপ ইঞ্জিন কি, তোমার হইলো যে যেখানে আমরা তাপ শক্তি ব্যবহার করে কোনো কাজ সম্পাদন করতে পারি, ওইটাকে তাপ ইঞ্জিন বলে। আর লিন তাপ কি, এটা আমি এখন মনে পড়তেছে না। তো যাই হোক, তোমাদের এইটার নাম হিমায়ন। এটা একটা মুখস্থ ডাটা, অত ইম্পর্টেন্টও ডাটা না, মুখস্থ করে রাখো। ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে। তো ডায়োড আমাদের ব্যবহৃত হয় টেলিভিশনে, টেলিভিশনে আমাদের ডায়োড ব্যবহার করা হয়। তো আমি কি হালকা করে একটু ডায়োড আর ইসের ব্যবহারগুলো মানে একটা মানে মনে রাখার একটা টেকনিক বলি। আমাদের সেমিকন্ডাক্টর যে অধ্যায়টা 10 নম্বর অধ্যায়, তো 10 নম্বর অধ্যায়ে আমাদের দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, মানে দুইটা মানে যন্ত্র নিয়ে বা মেশিন নিয়ে। একটা হইল ডায়োড আর একটা হইল ট্রানজিস্টর। ওকে, তো ডায়োডটার ব্যবহারটা মনে রাখবা। ডায়োডটা আমাদের মূলত কোনো একটা জিনিসকে একমুখীকরণ, বা আমরা এসি থেকে ডিসি করব একটা কারেন্টকে, এসি ডিসির পার্থক্যতা আই গেস বোঝো। এসি থেকে ডিসি করব একমুখীকরণ, এই জিনিসটার নাম রেকটিফায়ার। এইসব কাজে আমাদের ডায়োডটা ব্যবহার করা হয়। আর ট্রানজিস্টর জিনিসটা আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। তো দুইটা কাজ একটু ভালো করে মাথায় রাখবা। কোনো একটা সুইচ বানাইতে, বাসাবাড়ির যে সুইচ আছে না, ওই সুইচ বানাইতে ট্রানজিস্টরটা লাগে। আর কোনো একটা প্রবাহর মান বৃদ্ধি করবা বা অ্যাম্পলিফাই করবা বা অ্যাম্পলিফায়ার রূপে ট্রানজিস্টর লাগে। ওকে, তো এই দুইটা জিনিস যদি মনে রাখো তাইলে হইলো যে আমাদের মানে জিনিসটা মনে রাখা ইজি। তুমি একটু দেখো, যদি কথার কথা এটা তুমি জানো না, না জানলে আমরা একটু অপশনগুলো দেখো। রেডিও, তো রেডিওতে আমাদের ডায়োডটা কোনো কাজেই লাগবে না। রেডিওতে আমাদের একটা ছোট্ট শব্দকে অনেকে অ্যাম্পলিফাই করে শোনান লাগতে পারে, তখন আমাদের ট্রানজিস্টর কাজে লাগতে পারে, বা ডায়োডের কোনো কাজ নাই। একমুখীকরণ কি করবে। তারপর আছে কি ক্যামেরা, তো ক্যামেরার মধ্যেও তো আমাদের কোনো একমুখীকরণের কোনো কাজ নেই।
তাই না? অন্য অন্য অনেক কাজ থাকতে পারে, বাট একমুখীকরণের কিন্তু কোনো কাজ নেই। ক্যামেরার মধ্যে সুইচ থাকতে পারে, সুইচের জন্য ট্রানজিস্টর ব্যবহার করা যাইতে পারে। তারপর ক্যামেরার মধ্যে কোনো কিছু যদি প্রবাহ মানে তাপমাত্রা বাড়াইয়া আলোর মানে পরিমাণ বাড়ান, তখন ট্রানজিস্টর ব্যবহার করা যেতে পারে। তো এছাড়া একমুখীকরণ লাগে না। টেপ রেকর্ডারে ওই রেডিওর মতো ওইখানে আমাদের ট্রানজিস্টর লাগবে, বাট লাগবে না। বাট টেলিভিশনের মধ্যে কিন্তু আমাদের রেকটিফায়ার বা ডায়োড লাগবে। কেন কি, আমরা বাসাবাড়ির যে লাইনটা পাই ওই লাইনের বিদ্যুৎগুলো থাকে এসি, ওই এসিটারে ডিসি করে আমাদের টেলিভিশনে দিতে হয়। নাইলে আমাদের এটা মনে রাখবা, যে কোনো যন্ত্র বাসাবাড়ির যে কোনো ইলেকট্রিক যন্ত্র, যে সুইচ দিয়ে তুমি ইলেকট্রিক যন্ত্রগুলো চালাও, তার মনে করো 95%, বেশি 98% যন্ত্রই ডিসি কারেন্ট নিয়ে কাজ করে। বিদ্যুৎ সাবমিশন লাইনে এসি কারেন্টটা আসে, বাট অ্যাকচুয়ালি যন্ত্রগুলো চলে ডিসি কারেন্ট দ্বারা। তো ডিসি কারেন্টের সাথে যন্ত্রগুলো চললে ওই জিনিসগুলোকে আমাদেরকে রেকটিফাই করে ওই ডিসি ওই যন্ত্রের মধ্যে দেওয়া লাগে। তো এর জন্য টেলিভিশন এটা ব্যবহার করা হয়। এগুলো মুখস্থ ডেটা, যদিও এগুলো বই থেকে ভালো মতো পড়বা, বাট আমি তোমাদের হালকা একটু কথাগুলো বলে রাখছি এর জন্যই যে এই কথাগুলো শুনলে তোমাদের ওই জিনিসগুলো মনে পড়বে, বা কিছুটা হলো যে জিনিসটা একটু মাথায় স্থায়ী হবে, একটু গল্প করে পড়ানো আর কি। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? তো এটাও একটা মৌল মানে বেসিক কোশ্চেন, সেটা হলো সীসা। বেসিক কোশ্চেন এটার কারণে বললাম যে এই এই ডাটাটা তোমার আসলে জানা দরকার, কারণ কি তেজস্ক্রিয় মৌলগুলোকে অনেক ধরনের বিকিরণ করে না, তো এই বিকিরণগুলো ঠেকানোর জন্য সীসার প্যাকেটে হলো যে সংরক্ষণ করে, তখন এই বিকিরণগুলো এই সীসাতে পড়ে আবার রিফ্লেক্ট হয়ে এদিকে এসে পড়ে, এরকম টাইপের একটা ফিনোমেনা হয়। তো এর জন্য সীসা ব্যবহার করা হয়। বাকিগুলো হলো যে স্বর্ণের দাম অনেক বেশি, স্বর্ণ হয়তো রিফ্লেক্ট করতে পারে, বাট ওইগুলো দিয়ে পোষাবে না। রূপার ক্ষেত্রেও সেম। আর লোহাটার দাম হয়তো কম, বাট ওই জিনিসটা ভালো কাজ করে না, এর জন্য বাদ। তো এটা আসলে বোঝানোর কিছু নেই, এটা হলো সিম্পলি মুখস্থ ডেটা। এখন ভাই এর জন্য এর পাশাপাশি কি পড়বো? এর পাশাপাশি তেমন কিছু পড়ার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশনের ওই যে একটা চেইন বিক্রিয়ার যে একটা লিস্ট আছে না, ওই চেইন বিক্রিয়া কোনটা থেকে কোনটাতে পরিণত হয়, আর নিউক্লিয়ার ফিউশন আর ফিশন এইগুলো কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। সামনে কোশ্চেন পাইলে তখন ওগুলো নিয়ে একটু কথা বলবো না, আপাতত থাক। আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করে কোন বিজ্ঞানী? তো এইটা মনে রাখা লাগবে, আমাদের 7 অধ্যায়টা, আমাদের 6 অধ্যায়টা ছিল আলোর কণা ধর্ম নিয়ে, যেটা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। আর 7 অধ্যায়টা আলোর তরঙ্গ ধর্ম নিয়ে। তো এই তরঙ্গ ধর্মেরই একদম প্রথমে তোমরা ওই যে হাইগেনের নীতি পড়বা। তো হাইগেনের নীতিটা পুরোটাই ছিল আলো, আগে ধারণা করা হয়তো আলো একটা কণা, তারপরে হাইগেন আইসা নীতি দিয়েছে যে আলো কণা না, আলো তরঙ্গ। তো এরপরে আবার যে আইনস্টাইন নীতি, মানে আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এইসব বিভিন্ন ফিনোমেনা প্রমাণ করতে যে আবার ব্যাক করছে যে আলো একটা কণাই। তো যখন আইনস্টাইন আবার আলোকে কণা আকারে মানে প্রতিষ্ঠিত করছে, তখন একটা ঝামেলা চলতেছিল যে আলোর তরঙ্গ ধর্মগুলা কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, আবার কণা ধর্মগুলা তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। তার ফলে হয়েছে কি, একদম সবচেয়ে মডার্ন, আইনস্টাইনের পরেও কিন্তু মডার্ন আরও ফিজিক্স হয়েছে, সেই তত্ত্ব অনুযায়ী এখন আলো কণাও না, আলো তরঙ্গ না, আলো দুইটা রূপই প্রকাশ করতে পারে। ওকে, এটা একদম মডার্ন। বাট ধাপ ছিল 4টা, একদম নিউটনের আমলে কণা, হাইগেনের আমলে তরঙ্গ, আবার আইনস্টাইনের আমলে কণা, এরপর আইনস্টাইনের একদম ইমিডিয়েটলি পরপরই হইল যে কণা আর তরঙ্গ দুইটা ধর্মই থাকতে পারে, মানে আলোর দ্বৈত নীতি, সেই জিনিসটা। তো এইটা হইল হাইগেন। দেখো, যেসব বিজ্ঞানীদের নামগুলো আমাদের মেডিকেলে আমরা আপাতত ফেস করছি, একটা বা দুইটা অবজেক্টিভ বাদে বাকি বেশিরভাগ বিজ্ঞানীদের নামগুলা কীরকম বিজ্ঞানীদের নাম পরীক্ষা আসছে একটু যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা কি, যে থিওরিগুলো তোমাদের এইচএসসি সিলেবাসে ছিল, যেমন হাইগেনের নীতি থিওরিটা এইচএসসি সিলেবাসে ছিল, তারপর হইলো যে নীতিগুলো অ্যাকচুয়ালি তোমরা পড়ে আসছো ওইগুলোই চাইছে, বুঝছো? এমন না যে এক অধ্যায়ের, যে ফার্স্ট পেপারে এক অধ্যায় তো অনেকগুলো বিজ্ঞানীর নাম বলা আছে, ওইখান থেকে মনে হয় একটা অবজেক্টিভ না দেন দুইটা অবজেক্টিভ পাইছিলাম, বাট ম্যাক্সিমামই বিজ্ঞানীদের নামগুলো দেখবা যে নীতিগুলো তোমরা পড়ে আসছো সেই সব বিজ্ঞানীদের নাম। তো এর ফলে এই বিজ্ঞানীদের এই অবজেক্টিভগুলো আসলে পারা সোজা হয়। 19 নাম্বার, নিচের কোন কণার প্রতিকণা নেই? নিচের কোন কণার প্রতিকণা নেই? এইটার উত্তর হইল ফোটন। আলোর যে কণা, ওইটার কোনো প্রতিকণা থাকে না, এটা একদম মুখস্থ ডেটা। ইলেকট্রন, হ্যাড্রন, লেপটন এদের হইলো প্রত্যেকটারই প্রতিকণা আছে, কিন্তু ওই ফোটন কণাটার কোনো প্রতিকণা নেই। তো এটার বোঝানোর কিছু নেই, মুখস্থ ডেটা মুখস্থ করো। এর পাশাপাশি কি পড়বা? এর পাশাপাশি কিছু পড়ার নেই, এই পাশাপাশি এই একটাই খালি তথ্য মুখস্থ রাখলেই হবে।
অর্ধপরিবাহী নয় কোনটি? তো অর্ধপরিবাহী নয়, দেখো সিলিকন একটা অর্ধপরিবাহী, জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সেলেনিয়াম অর্ধপরিবাহী। তো অব্র জিনিসটা অর্ধপরিবাহী নয়। অব্র কি বলতো? অব্র একটা ডাইইলেকট্রিক পদার্থ। ডাইইলেকট্রিক পদার্থর কথা তো আগে শুনে আসছো, এটা হলো সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায় তোমরা এটা পড়ছো। ডাইইলেকট্রিক পদার্থ কি, ওদিকে আর যাচ্ছি না। আপাতত মনে রাখো গ্রুপ 14-এর যে লিস্টটা, ওইখানে যারা যারা থাকবে ওরাই মেনলি অর্ধপরিবাহী। ওকে, এই সিলিকন, জার্মেনিয়াম, সেলেনিয়াম এগুলো তো খুব কমন নাম, তো এগুলো বাদে যেটা থাকবে সেইটাই হইল অর্ধপরিবাহী নয়। ফ্লেমিং এর বামহস্ত নিয়মানুসারে বৃদ্ধাঙ্গুলি নিচের কোনটি নির্দেশ করে? তো আমাদের যে ফ্লেমিংয়ের যে নিয়মটা ছিল এরকম করে ধরে, তো বৃদ্ধাঙ্গুলিটা আমাদের অ্যাকচুয়ালি পরিবাহীর বিক্ষেপটাকে নির্দেশ করে বা বলটাকে নির্দেশ করে। আর এই যে এই আঙ্গুলটা, এটাকে কি বলে আমি ঠিক ভুলে গেছি, এটা খুব সম্ভবত, আচ্ছা যাই হোক তোমরা একটু দেখে নিও। এই যে আঙ্গুলটা, এইটা হইল চৌম্বকের ক্ষেত্রের দিকটা নির্দেশ করে। আর এইটা হইল যে একটু মনে করে নি, আচ্ছা, আর এইটা নির্দেশ করে তড়িৎ প্রবাহী, মানে প্রবাহের দিক। ঠিক আছে, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা আমাদের নির্দেশ করে বল, এইটা নির্দেশ করে আমাদের চৌম্বক ক্ষেত্র, আর এইটা আমাদের নির্দেশ করে বিদ্যুৎ প্রবাহ। তো এই হইল ফ্লেমিংয়ের 3টা রুল। এরকম ধরলে এইটা আমাদের বিক্ষেপ বা বল, এইটা হইল আমাদের চৌম্বক, আর এটা হইল বিদ্যুৎ প্রবাহ। এটা হইল মুখস্থ ডেটা, যেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা ডেটা। 24, ফেরোচুম্বক পদার্থ নয় নিচের কোনটি? তো এইটার অ্যান্সার হইল মুখস্থ বিসমাথ। তো এইটা আমাদের পাবো সেকেন্ড পেপারের 4 অধ্যায়, চুম্বক যে অধ্যায়টা আছে ওইটার লাস্টে তোমার 5টা টাইপের পদার্থ টোটাল পাওয়া যায়। সেটা হইল ডায়া চুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক, ফেরোফেরি চুম্বক, এন্টিফেরো চুম্বক। তো এইরকম 5টা টাইপের পদার্থ আছে। এই 5টারই হইল যে আমাদের নামগুলো একটু মনে রাখা লাগবে, কোনটা কার মধ্যে পড়ে, কপার কার মধ্যে পড়ে, এই জিনিসগুলো আমাদের একটু বই থেকে ভাইয়া কষ্ট করে হইলেও এটা একটু মুখস্থ করার চেষ্টা করা লাগবে। প্লাস আমাদের যেই শর্টগুলো পাবো ওগুলোর নিচে এক্সপ্লানেশনে ওই নামগুলো পেয়ে যাবে। আর এর পাশাপাশি বলি ফেরিফেরো আর অ্যান্টিফেরো, এই দুইটা হলো যে তুমি না পড়লেও পারো, কারণ কি এই দুইটার সংকেতগুলো অনেক বড় বড়, মানে যেগুলার অপশন দেখবা যে অনেক বড় বড়, সেইটা এই দুইটা মাইরে দেবা। মানে যদি বলে নিচের কোনটি ফেরোফেরি, তখন দেখবা যে অপশনটা বড় বড়, এই দুইটা মাইরে দেবা। বাকি যে 3টা মেইনলি ডায়া, প্যারা, ফেরো, এই 3টার একটু কোনটা কোন পদার্থ কিসের মধ্যে পড়ে এটা একটু কষ্ট করে হলেও মুখস্থ রাখা লাগবে। তো মুখস্থ করাগুলো আমি টাইম দিলাম না। 23 নাম্বার, কোন দর্পণের উন্মেষ কত ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে? তো এটা একটা মুখস্থ ডেটা। এটা হলো 10 ডিগ্রি, 10 ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে। তো উন্মেষ জিনিসটা কি তোমরা বুঝো? আচ্ছা, আমার আপাতত বোঝানোর দরকার নেই, তাইলে ওইটা অনেকটা ইঞ্জিনিয়ারিং ক্লাস হয়ে যাবে। তো আপাতত এটা মুখস্থ ডেটা মনে রাখবা যে কোনো দর্পণের উন্মেষ যদি 10 ডিগ্রি হয় তখন ওই জিনিসটাকে আমাদের ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে, 10 ডিগ্রির কম। তো এর পাশাপাশি ভাই কী পড়বো? এর পাশাপাশি আমি যেগুলো তোমাদের সাজেশন দিই, যে যেগুলো তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, ওই কোশ্চেনগুলা হইলো যে আপাতত এইখানে যেটা আসছে সেইটাই পড়ো। আর এক্সট্রা পড়তে চাইলে এই কোশ্চেন আলোকে কিছু পড়তে পারো, বাট আপাতত এটার জন্য তেমন একটা কিছু পড়ার দরকার নেই। 24, কৃষ্ণবিবর অঞ্চলের সীমাকে কি বলে? তো সীমাটারে বলে ঘটনা দিগন্ত। তো এইটা হলো আমাদের 11 নম্বর অধ্যায়ের। তো 11 নম্বর অধ্যায়ের তোমার আমি একটু বলি, 11 নম্বর অধ্যায়টা আমাদের বেশিরভাগেরই হলো যে একটু কম, মানে এইচএসসিতে তোমাদের তো শর্ট সিলেবাসের জন্য তোমরা পড়োই নেই আই গেস। আর তোমার যখন অ্যাডমিশনে তোমার যদি ফুল সিলেবাসও থাকতো তাও দেখা যায় তো এই 11 নম্বর অধ্যায়টা অনেকেই পড়ে না। তো কিছু স্টুডেন্ট থাকে আবার যে একটু মুখস্থ পড়তে পছন্দ করে, তো ওরা আবার 11 অধ্যায়টা খুব ভালো মতো পড়ে টুড়ে রাখে। তো ওরা বাদে বাকিরা একটু শর্টের মধ্যে যদি 11 অধ্যায়টা পড়তে চাও, তাইলে আমাদের একটা আছে যে একটা তারা যখন ডিস্ট্রয় হইতে হইতে এক একটা, ওইখানে দেখবা যে লাল বামন, সাদা বামন, শ্বেত বামন, ওইরকম একটা
আছে, মানে ট্রানজিশন আছে যে এত বছর পর এইটাই পরিণত হয়, এত বছর পর এইটাই পরিণত হয়, এত বছর পর এইটাই পরিণত হয়, এত বছর পর এইটাই পরিণত হয়। এই জিনিসগুলো একটু আমাদের একটু মাথায় রাখা লাগবে ভালো মতো, যে কত বছর পর কিসে পরিণত হয়, আর ওই জিনিসটার একটু কিছু বিবরণ টিবরণ, যেমন শ্বেত বামন বা ওই যে লাল বামনের কিছু বিবরণ টিবরণ থাকলে ওগুলা। আর আরেকটা জিনিস একটু পড়া লাগবে, আরেকটা এমসিকিউ, যে 1 পারসেক ইজ ইকুয়ালস টু কত বছর, মানে কত বছর কি কত দূরত্ব, মানে পারসেক তো আসলে একটা 1 বছরে আলো কতটুক যায় সেই দূরত্বটা, তো 1 পারসেক ইজ ইকুয়ালস টু কত মিটার বা এরকম টাইপের, এই ডেটাটা মনে রাখা লাগবে। আর একটা হইলো বিগ ব্যাং, কয়েকটা বিজ্ঞানীর নাম আছে আর কি, যে বিগ ব্যাং তত্ত্বকে দিছে, তারপর হইলো যে জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়, এরকম 2টা না জানি 3টা বিজ্ঞানীর নাম পাবা, যেগুলো আমাদের এখানে দেওয়া থাকবে। তো ওইগুলো একটু গোথ্রু করো, বিজ্ঞানীদের এখান থেকে 2-3টা নাম দরকার, যেগুলো আমরা বেশিরভাগ সময় পারি না, বাট খুব কমন নামগুলোই বারবার আসে, বুঝছো? তো এই 3টা-4টা জিনিস পড়লেই আই গেস 11 অধ্যায় হয়ে যায়, যদি অত বেশি না পড়ে যদি কভার করতে চাও। অডিটোরিয়ামে কতজন ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য সংখ্যায়িত যন্ত্রের নিচের কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, অডিটোরিয়ামে কতজন মানুষ ঢুকছেন বা ওকে, তো এইটার জন্য আমাদের ব্যবহার করা হয় আলোক তড়িৎ কোষ। এটা একটা মুখস্থ ডেটা, আলোর তড়িৎ কোষ। তো বাকি জিনিসগুলা দিয়ে তুমি হয়তো ধারণা পাইতেও পারো, তুমি একটু দেখো, কথার কথা এই অবজেক্টিভটা তুমি পারো না, তো না পারলে আমরা একটু অপশানগুলো টেস্ট করে বাদ দিই। 1 নাম্বার একটু দেখো, এক্স রে তো ব্যবহার করা হবেই না। এক্স রে এমন একটা খারাপ রশ্মি, বাংলাদেশে যদিও কিছু হইলেই এক্স রে করতে পাঠায় দেয় ডাক্তার, কেন কি টাকা পয়সার একটা ব্যাপার আছে, বাট বিদেশে বা যে কোনো ভালো কান্ট্রিতে যদি যাও, খুব বেশি দরকার না হইলে সহজে এক্স রে করতে পাঠায় না, কারণ কি ওই এক্স রের যে রশ্মিটা আসে ওইটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। অলরেডি হয়তো বায়োলজি পড়ছো, তখন ভাইয়েরা বলে থাকবে। তো এক্স রে জিনিসটা দিয়ে যে মানে মানে সিম্পল মানে ডাক্তারি প্রয়োজনই ব্যবহার করা হয় না, তাই সিম্পল অডিটোরিয়ামে ঢুকলে ক্যান প্রয়োগ করবে। আবার দেখো গামারে, গামারেটাও তো খুবই মানে ডিস্ট্রাকটিভ, মানে খুব ডিস্ট্রাকটিভ বলতে গামারের মাধ্যমে কিন্তু ক্যান্সার সেল ডিস্ট্রয় করা হয়, বুঝো না? তাহলে একটা সেল ডিস্ট্রয় করার জন্য রশ্মি ব্যবহার করা হয়, সেইটা কি তোমার এইরকম অডিটোরিয়ামে যাওয়ার সময় তোমার ব্যবহার করবে? তাহলে তো তোমার তো ফাইটে যাবে, তুমি ফাইটে যাবে বলতে সেল ডিস্ট্রয়, আবার বললো না যে সিগময়েডে বলছে যে গামারে ব্যবহার করে ফাইটে যাবে। আরেকটা জিনিস দেখো, তাহলে এই দুইটা যদি বাদ হয়ে যায়, তাহলে কি আমাদের 50% অ্যান্সার করার মতো হয়ে গেছে না? তাহলে এই দুইটা দিয়ে তোমাদের যেটা ভালো মন চায় সেইটা দেবে আর কি, মানে কথার কথা যদি না পারো। আর প্রথম অপশানটা দেখো শুষ্ক কোষ, তো শুষ্ক কোষ দিয়ে তো বোঝাই যাচ্ছে, মানে তুই যদি একটু স্মার্ট হও তাহলে কিন্তু এই অপশানটা বাদ দিতে পারবা, যদিও এই দুইটার একটা হয়তো এরকম মনে হবে, বাট একটু স্মার্ট হলে কিন্তু শুষ্ক কোষটা বাদ দিতে পারবা। কারণ কি তুমি একটা জিনিস বোঝো, যদি তুমি স্মার্ট হওয়া মানে কি, তুমি ধরো বুঝলা যে এই কোশ্চেনটা ফিজিক্সের কোশ্চেন, যদিও তোমাদের মেডিকেলে তো এরকম আলাদা করে দেয় না, তো ধরো তুমি ধরতে পারলা ফিজিক্সের কোশ্চেন, তো ফিজিক্সের কোশ্চেনে তো শুষ্ক সেল নিয়ে কোনো কথাবার্তা নাই। ফিজিক্সে তো আমাদের আলোর তড়িৎ ক্রিয়া বা আলোর তড়িৎ কোষ এগুলো নিয়ে কথাবার্তা আছে 8 নম্বর অধ্যায়, শুষ্ক কোষ নিয়ে কথাবার্তা নাই। তাহলে অবশ্যই শুষ্ক কোষের কিছু হবে না, এটা হয়তো আলোর তড়িৎ কোষই হবে। আবার ধরো তুমি একটা আমার কোশ্চেন করতে পারো যে ভাইয়া এটা তো ফিজিক্সের কোশ্চেন, সেইটাই বুঝি না, এটা তো কেমিস্ট্রির কোশ্চেন হইতে পারে, তো তাইলে একটু টাফ হবে, যদিও বোঝা, কেন কেমিস্ট্রি কোশ্চেনের এই শুষ্ক কোষ না আলোর তড়িৎ কোষ এগুলো বোঝা যাবে না। তো তারপরও মানে যদি এই দুটো অপশানও যদি তুমি চুজ করো, তো বেশিরভাগই আলোর তড়িৎ কোষটাই কেন জানি আমার মনে হয় দেবে, 30% এইটা দিতে পারে আর 70% এইটাই দেবে। তো এইরকম যদি তোমার 50-50 চান্স থাকে, এই অবজেক্টিভগুলো একটু দিয়ে আসবা, যদিও না পারো তুমি, আবার মার্ক কাটা যাবে এই ভয়ে। মানে যদি দুইটা অপশন বাদ দিতে পারো, সোজা কথা দুইটা অপশন যদি বাদ দিতে পারো, তাইলে বাকি দুটো দিয়ে একটা না একটা দিয়ে আসবেই। কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়? তো কি কি ধারক আছে? অব্রধারক, সিরামিক ধারক, পরিবর্তনীয় বায়ু ধারক, ইলেকট্রোলাইটিক ধারক। ইয়েস, ইলেকট্রোলাইটিক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ইলেকট্রোলাইটিক ধারকের মধ্যে বেশি বিদ্যুৎ সঞ্চয় করা লাগবে বা ইলেকট্রন সঞ্চয় করে রাখতে পারবে, ইলেকট্রোলাইটিক নামটা দিয়ে বোঝা যাচ্ছে। আর অব্রধারক, সিরামিক ধারক, পরিবর্তনীয় বায়ু ধারক, এই প্রত্যেকটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম, তার ফলে ওরা অত সঞ্চয় করতে পারে না যতটা ইলেকট্রোলাইটিক ধারক। তো এই রিলেটেড ভাইয়া কী পড়বো, তো মেডিকেলে কিছু মুখস্থ জিনিস আসে, তো এর জন্য ধারকের লাস্টে তোমাদের অনেকগুলো ধারক সম্পর্কে কথা বলছে আর ডাইইলেকট্রিক পদার্থ সম্পর্কে কথা বলছে। এই জিনিসগুলো একটু মেডিকেলের স্টুডেন্টের জন্য বোরিং হইলেও
আচ্ছা, মেডিকেল স্টুডেন্টের জন্য তো এগুলো আরও মানে অনেক মজা, তাই না? তোমরা তো আবার মুখস্থ করতে পছন্দ করো, তো এই জিনিসগুলো পছন্দ করো না করো এগুলো একটু পড়তে হবে। দেখো না এই কোশ্চেনগুলো দিচ্ছে ডাইলেকট্রিক, একবার বলি ডাইলেকট্রিক আর বিভিন্ন প্রকার ধারক, ওইখানে বহুপদ ধারক পাবা, অব্র ধারক পাবা, তারপর ইলেকট্রোলাইটিক ধারক পাবা, এগুলো একটু ডিটেলসে আমাদের ওই লাইনগুলো একটু পড়তে হবে। প্লাস আমাদের এই সিগময়েডে যখন এক্সপ্লানেশন দেবে না তখন কিছু কিছু কথা লিখে দেবে, ওগুলো মুখস্থ করে গেলেও পারো। 27 তেজস্ক্রিয়তার এসআই ইউনিট কি? তো এইটার নাম হইল বেক্রেল। তেজস্ক্রিয়তার এসআই ইউনিটের নাম হইল বেক্রেল। 1 বেক্রেল মানে 1 ডিকে পার সেকেন্ড। মুখস্থ পড়া, এটা আমি আসলে কি বুঝাবো, তো এই রিলেটেড ভাইয়া কী পড়া লাগবে? এই রিলেটেড কিছু পড়া লাগবে না, এটা জানলেই হবে। 1 বেক্রেল ইজ ইকুয়ালস টু 1 ডিকে পার সেকেন্ড। আচ্ছা, এটা ডিকে পার সেকেন্ড দিয়ে নিই। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহার করা হয় কি উদ্দেশ্যে? তো গ্যালভানোমিটারে আমরা শান্ট ব্যবহার করি কেন? তো যাতে শান্ট কি খুব ক্ষুদ্র মানের রোধ না, যদি অ্যামিটারে একটা শান্ট ব্যবহার করো তাহলে কি হবে, যে অ্যামিটারটা অনেক কারেন্ট আসলে অ্যামিটারটা পুড়ে যেতে পারে, তার ফলে যদি শান্ট ক্ষুদ্র মানের একটা রোধ প্যারালালে লাগাই দাও তাহলে বেশি কারেন্ট, মনে করো একটা অ্যামিটার হাইয়েস্ট 1 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, তো ওকে দিয়ে তুমি 10 এম্পিয়ার কারেন্ট মাপতে চাও, তাহলে কি করবা? তাইলে আমরা যদি এমন হয় 1 এম্পিয়ার কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে আর 9 এম্পিয়ার কারেন্ট শান্টের মধ্যে দিয়ে যাবে, তাইলেই তো 10 এম্পিয়ার বের করে ফেলতে পারবে। তো ওই জিনিসটা করা হয়। তো অপশনগুলো একটু পড়ি। গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ বাড়ানোর জন্য না, গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বাড়াবে না, তাহলে তো এমনি বেশি বিদ্যুতের জন্য পুড়ে দিতেছে, আরও যদি বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, মানে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বলতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা যাইতেছে ওইটা বাড়ানো, তো এটা হবে না। গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, হ্যাঁ এইটা হইতে পারে, কারণ কি গ্যালভানোমিটারে যে 10 এম্পিয়ার আসে ওর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার যাবে, 9 এম্পিয়ার অন্য জায়গায় দিয়ে যাবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি একটু হালকা একটু এক্সপ্লেন করি যাতে তুমি মনে রাখতে পারো। এই ধরো একটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারটা সিম্পলি চিন্তা করো একটা রোধ, এই একটা যন্ত্র যার মধ্যে একটা জি নামক রোধ আছে, তো এইখান থেকে তোমার কথার কথা হাইয়েস্ট ও 1 এম্পিয়ারের পরে পুড়ে যায়, তো কোনো কারণে এখান থেকে 10 এম্পিয়ার আসছে, তখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা প্যারালালে খুব ক্ষুদ্র মানের একটা রোধ লাগাই দিতে পারি, তো 10 এম্পিয়ার এইখানে আসার পর এইখান থেকে 1 এম্পিয়ারই যাবে আর এইখান থেকে 9 এম্পিয়ার যাবে, আবার এরা এইখানে এসে মিলিত হবে, তার ফলে এই মেইন যে গ্যালভানোমিটার রোধ ওর মধ্যে দিয়ে কিন্তু 1 এম্পিয়ারে যাচ্ছে। এইখানে গ্যালভানোমিটারের বিদ্যুৎ প্রবাহ বলতে এই যে এই কারেন্টটাকে বুঝাইতে আছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎটা যায় এই কারেন্টটা, তো এইটাকে কমানোর জন্য ব্যবহার করা হয়, তাহলে বি নাম্বার অপশনটা কারেক্ট। বাকিগুলো একটু হালকা করে দেখে যাই। গ্যালভানোমিটারের বিভব পার্থক্য বাড়ানোর জন্য, গ্যালভানোমিটারের বিভব পার্থক্য কমানোর জন্য, তো আপাতত যে কোশ্চেনটা করছে ওইটা হইল যেহেতু শান্টের কথা বলছে, শান্ট জিনিসটা ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি অ্যামিটারে, আর ভোল্টমিটারেও একটা রোধ ব্যবহার করা হয়, বাট ওইটা খুব বড় মানের রোধ, ওই রোধটার নাম কিন্তু শান্ট না, ওটা একটা এক্সট্রা রোধ আকারে ট্রিট করা হয়। তো শান্টটা অ্যামিটারে ব্যবহার করা হয় বিদ্যুৎ প্রবাহ কমানোর জন্য, আর এই বিভবের কথা যেগুলো বলছে ওগুলা ভোল্টমিটার রিলেটেড, এই শান্টের ক্ষেত্রে এগুলো প্রযোজ্যই না, তো এগুলোও বাদ। নিচের কোনটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য? দেখো নয়, দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া কতবার আসছে, তাই না? শুরু থেকে আমরা দেখতেছি খালি প্রত্যাবর্তী প্রত্যাবর্তী প্রত্যাবর্তী, তো আমাদের একটু প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার প্রত্যেকটা বৈশিষ্ট্য একদম ভালো মতো ঝাঁঝরা করে ফেলতে হবে একদম, মানে আমি হয়তো না পারতে পারি বাট তোমরা যেন ভুল না করো। এটি একটি ধীর প্রক্রিয়া, অবভিয়াসলি প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া, কেন কি আর মানে ব্যাকওয়ার্ডে তেলে কাজ করে আসতে পারবে। এই প্রক্রিয়া চলাকালীন সময় অপচয় শক্তির সৃষ্টি হয় না, হ্যাঁ অপচয় শক্তির যদি সৃষ্টি হতো তাহলে তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়াতে পরিণত হয়ে যেত। কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, হ্যাঁ কার্যনির্বাহকতা মানে এটাই তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার মেইন। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, প্রত্যাবর্তী প্রক্রিয়াটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়, তার মানে আমাদের ডি নাম্বার অপশনটা। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা, ঠিক আছে? তো এইটা জন্য কি পড়বো? প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, এনট্রপি আর অন্তস্থ শক্তি, এই 4টা টপিক ফার্স্ট অধ্যায় দিয়ে কিছু পড়ো না পড়ো মেডিকেলের ক্যান্ডিডেটের জন্য 4টা টপিক বই থেকে ঝাঁঝা করে ফেলা লাগে।